আমি সঞ্জয়, ২২ বছরের ছেলে। আমার বাড়ি বর্ধমান জেলায়। আমাদের পরিবার বলতে আমরা ৬ জন। আমার দাদু নিমাই ৬৪ বছরের। আমার ঠাকুমা নেই, মারা গেছে। আমার বাবা জীবন, এখন বয়স ৪৪ বছর। আমার মা পূর্ণিমা, ৪২ বছর বয়স। আমার মায়ের মা গীতা দেবী, বয়স ৫৮ বছর। আর আমার পিসি মালা, বয়স ৪০ বছর। আরও ৩ জন লোক আছে যারা আমাদের চাকর। ২ জন মহিলা, ১ জন পুরুষ। ২ জন মহিলার নাম আশা ও লতা। আশার বয়স ৩৫ বছর আর লতার বয়স ৩০ বছর। এদের বাবা কুমার কাকা, তার বয়স ৫০ বছর। আমার দাদুরা ২ ভাই, নিমাই ও নিতাই। আমার দাদু বড়। দাদুর মা চম্পা দেবী। দাদুরা থাকত আসানসোলে। দাদুদের বাড়ি বলতে কিছুই ছিল না। স্টেশনে লাইন পারে বস্তিতে থাকত। ২টো ঘর বেড়া দেওয়া। সামনের দিকে রেল লাইন আর ঘরের পিছনে জঙ্গল। এখন গল্পটা দাদুর মুখে বলবো। আমার বাবা গঙ্গা কয়লার ব্যবসা করত। শুধু আমার বাবাই নয়, বস্তিতে আরও ১৫টা ঘর ছিল, তারাও কয়লার ব্যবসাই করত। কয়লার ব্যবসা বলতে রাতের বেলা চলন্ত কয়লা ভর্তি মালগাড়ি থেকে কয়লা চুরি করে ভোরবেলার মধ্যে মাল বস্তায় ভরে বেচে দেওয়া। মাল কেনার লোক আগে থেকেই ঠিক করা থাকত। আর পুলিশ প্রত্যেক শনিবার ঘর থেকে টাকা নিয়ে যেত। আমার বয়স তখন ১৬ আর ভাইয়ের ১৪ বছর। আমার মা চম্পা দেবী, বয়স তখন ৪০ বছর। দেখতে অনেক সুন্দরী। শুক্রবার রাতে মালগাড়ি আসত না, তাই রাতে বাবা বাড়িতেই থাকত। আর শনিবার সকালে ১০টার সময় বাবা বেরিয়ে যেত মালের টাকা আনতে। সন্ধে ৬টার সময় ফিরত। বাড়িতে ফিরে ২ ঘন্টা বিশ্রাম করত, তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ত কয়লা নামাতে। কয়লা নামানোর জন্য যেতে হতো আসানসোল থেকে আরও ৬টা স্টেশন আগে। সেখানে থেকে চলন্ত মালগাড়িতে উঠে বস্তায় কয়লা ভরে আসানসোল ঢোকার আগে মালগাড়ি থেকে কয়লা বোঝাই বস্তা নামিয়ে নেওয়া হতো। আমার বাবা ১০ বস্তা কয়লা নামত। ১ বস্তা কয়লা ৫০০ টাকায় বিক্রি হতো। আমার বাবা এক রাতে ৫,০০০ টাকা আয় করত। এর মধ্যে বস্তা পিছু ২০০ টাকা দিতে হতো পুলিশকে আর বস্তা পিছু ২০ টাকা দিতে হতো কমিটিকে। কমিটি হলো যারা কয়লা নামাতে যেত, প্রায় ২০ জন, তাদের কমিটি। কারোর বিপদ হলে কমিটি টাকা দিয়ে সাহায্য করত। এইভাবেই চলছিল আমাদের জীবন। আমরা দুবাই যখন ছোট ছিলাম তখন রাতে মা বাবার কাছেই শুতাম। আমার বয়স তখন ১২ বছর। মোটামুটি সব ব্যাপারে গান হয়েছে, বিশেষ করে ঠাকুর ডুবানোর ব্যাপারে। কারণ আমাদের বস্তিতে রোজ কারোর সাথে কারোর যোগটা লেগেই থাকত। কারণ বস্তিতে বেশিরভাগ লোক লাল পানি খেত। রাতে অন্ধকারে জুয়ান ছেলেরা যার বুকে সামনে পেত ধরে জঙ্গলে নিয়ে গিয়ে কাজ করে দিত। সকাল হলেই যোগটা শুরু, তারপরে জানা যেত রাতে তার বুকে কেউ কাজ করে দিয়েছে। আর পাজি কথা তো বাচ্চা থেকে বুড়ো সবার মুখে থাকত। আমরা দুভাই কাউকে পাজি কথা বললে মা জানতে পারলে খুব মারত, বেশি মারত আমাকে, কারণ আমি বড়। আবার ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসত, কারণ আমি ছোট থেকেই টাকা ইনকাম করতাম। আমি বাবার থেকে টাকা নিয়ে একটা কুডুল কিনেছিলাম। সেটা নিয়ে চলে যেতাম জঙ্গলে। জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করতাম বস্তিতে। যা টাকা পেতাম সব মাকে দিয়ে দিতাম, মা ও খুব খুশি হতো। ভাই সারাদিন বস্তির ছেলেদের সাথে আড্ডা মারা আর খেলা করে বেড়ায়। সেদিন ছিল শুক্রবার, বাবা বাড়িতে। আমি কাঠ কেটে বিকেলে ফিরলাম। বাড়িতে মাংস রান্না হলো। আমি আর ভাই খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমি জানতাম বাবা আজ শুধু মাংস না, লাল পানিও এনেছে। বাবা ছুটির দিনেই লাল পানি খেত, তাও বাড়িতে। আমার ঘুমিয়ে যাওয়ার পর বাবা মা একটা মাদুর নিয়ে বাড়ির পিছনে বাগানে চলে গেল। আমি ঘুমিয়ে পড়েছিলাম আর স্বপ্ন দেখছিলাম। আমি কাঠ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যাচ্ছি। যখন নিচে পড়লাম আর আমার ঘুম ভেঙে গেল, দেখলাম চৌকিতেই শুয়ে আছি। আর বাইরে তুমুল জোরে বৃষ্টি পড়ছে। আমাদের ঘরের টিনের চালে খুব আওয়াজ হচ্ছে। একটু পরে শুনতে পেলাম বাবা আওয়াজ ঘরের পিছনের দরজার দিক থেকে। খুব আস্তে আস্তে বলছে, ধুর, ঠাকুর ডুবানোর সময় এই বৃষ্টিটা আসার ছিল, আজ ২ সপ্তাহ হয়ে গেল ঠাকুর ডুবানো হয়নি। বুঝতে কিছু বাকি রইল না, বাবা মাতাল হয়ে মাকে বলছে। পরের কথার আওয়াজ শুনে অবাক হলাম। মা বলছে, চুপ করে, পাজি ছেলেরা ঘুমাচ্ছে, তোর একার শুধু জ্বালা নাকি? আমার খিদে কি নেই? আমিও তো ২ সপ্তাহ কাজ করে নিতে পারিনি, এমনকি শনিবারেও পারিনি। আমি শনিবারে কথাটা শুনে চমকে উঠলাম। শুনে মাথায় প্রশ্ন এলো, শনিবার তো বাবা রাতে থাকে না, তাহলে কে? যাই হোক, মার কথা বাবাকে বলছে, চুপ করে এদিকে আয়, আওয়াজ করিস না, ছেলেরা উঠে গেলে আর পারবি না, আমারও কাজ করানো হবে না। এটাও বুঝে গেলাম মাও লাল পানি গিলছে।
তা না হলে বাবাকে তুই তকারি করছে। কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, খালি শুনছি। সকালে ঘুম থেকে উঠে দেখি নিচে কোনো বিছানা নেই। এটা বুঝলাম বাবা মা আগেই উঠে পড়েছে। বাইরে এসে দেখলাম ভালোই বৃষ্টি হয়েছে, তবে এখন কোনো বৃষ্টি নেই, রোদ জলমল করছে। একবার মনে মনে ভাবলাম আজ আর জঙ্গলে যাব না, আবার ভাবলাম বাড়িতে বসে কি করব। ভাবার কারণ বৃষ্টির দরুন গাছ পিছল থাকে তাই। সকালে খেয়ে বেরিয়ে পড়লাম, কুডুল নিয়ে বাবা চলে গেল কয়লার টাকা আনতে। আমি জঙ্গলের দিকে হাঁটা লাগলাম। হাঁটতে হাঁটতে ভাবছিলাম কাল রাতের কথা। খুব ইচ্ছা হচ্ছিল দৃশ্যগুলো দেখতে, কিন্তু কপাল খারাপ, অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। তবে যা অনুভব করেছি আর যা শুনেছি তাই বা কম কি। ভাবতে ভাবতেই শক্ত হয়ে গেল। এখন পরন্ত কোনো দিনও হাতের কাজ করিনি। যাই হোক, জঙ্গলে কাঠ কাটলাম। বাড়ি ফিরতে বিকেল হয়ে গেল। এইভাবেই কাটছিল দিন। কেটে গেল আরও 4টে বছর। পাল্টে গেছে আরও অনেক কিছু, আমাদের ঘর একটা থেকে দুটো হয়েছে। এই 4 বছরের মধ্যে কিছু কিছু ঘটনা যেগুলো আমার মনে দাগ কেটেছে। আমার প্রথম হাতের কাজ করা। আমি সকালবেলা জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে। যেখানটা কাঠ কাটছিলাম একটা বড় পুকুরের পাশে। আর এই পুকুরটাই বস্তির মহিলারা স্নান ও কাপড় ধুতে আসে। তাই এদিকে কোনো পুরুষ আসে না, আমিও কোনো দিন আসি না। আজ কি মনে হলো চলে এলাম। অনেক উঁচুতে গাছে বসে কাঠ কাটাচ্ছিলাম, হঠাৎ কুডুলটা হাত থেকে পিছলে গেল, নিচে কোথায় পড়ল উপর থেকে দেখতে পেলাম না। নিচে নেমে এসে কুডুল খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে একদম পুকুরের ধারে চলে এলাম। পাশেই পুকুর ঘাট, মাথা নিচু করে খুঁজছিলাম। মাথাটা তুলতেই দেখলাম দুজন মহিলা কাঁধে গামছা নিয়ে ঘাটের দিকে আসছে। আমি মহিলা দুজনকেই চিনি, কারণ বস্তির সব ঘরেই আমি কাঠ বিক্রি করি। কালী মাসিমা, আরেকজন মোনা বৌদি। দুজন মন দিয়ে গল্প করছে। ওদের দেখেই আমি মাটিতে শুয়ে পড়লাম, ভয়ে যদি দেখে ফেলে বস্তিতে আমার ভালো সুনাম আছে। কারণ আমি কোনো নেশা করি না আর ছোট থেকে কাজ করি। দেখতে দেখতে দুজনে একদম আমার চোখের সামনে চলে এলো। বৌদি ঘাটে বসে পড়ল আর মাসিমা দাঁড়িয়ে খুলতে লাগল কাপড়। এই প্রথম আমার একসেট মেয়ে দেখা, আমার শরীর পুরো পাথর হয়ে গেল, হাত কাঁপতে লাগল, চোখের পাতা পড়ছে না। দুজন পুকুরে চান করতে শুরু করল। স্নান হয়ে গেল, দুজনে কাপড় ধুলো, তারপর গামছা দিয়ে গা মুছে চলে গেল। কিন্তু মাসিমার শরীরটা আমি ভুলতে পারছি না। ওইখানে হাতের কাজ করতে লাগলাম। শরীরটা হালকা হলো। বেশ কিছুক্ষণ শুয়ে রইলাম। তারপর মাথায় এলো কুডুল খুঁজতে হবে। উঠে খুঁজতে লাগলাম। পেয়ে গেলাম কুডুল নিয়ে যা কাঠ কেটেছিলাম সেটা নিয়ে বাড়ির দিকে হাঁটলাম। জঙ্গল থেকে বেরিয়ে যেই সামনে তাকালাম দেখি মা আসছে। আমায় দেখে বলল, কিরে আজ তাড়াতাড়ি চলে এলি? আমি বললাম, শরীরটা ভালো লাগছে না। মা বলল, কি হয়েছে বাবা, কোথাও লেগেছে নাকি? জ্বর এলো কিনা? কপালে হাত দিয়ে দেখল, না জ্বর নেই। আমি মনে মনে বললাম, আমি তো জানি কি হয়েছে। মা পিঠের হাত বুলিয়ে বলল, যাও ঘরে গিয়ে স্নানটা সেরে নাও। আমি পুকুর থেকে স্নান করে আসি, এসে খেতে দেব। মায়ের কথা শুনে চমকে উঠলাম। আমার মাথায় তো একদম আসেনি, মা ও পুকুরেই চান করে। সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল। আমি ঘরে চলে এলাম, কাঠগুলো জায়গা রেখে একটু জল খেলাম। মাথা কাজ করছে না। না, মা এসে পড়বে, চানটা করে আসি। গামছা নিয়ে বেরিয়ে গেলাম। আমরা বস্তির পুরুষরা সব লাইনের ওপারে চান করতে যায়। অনেকটা হেঁটে যেতে হয়। একটা পাড়া আছে, গোটা 30 ঘর লোক একটা ছোট নদীর পাড়ে, নদীতে সব চান করে। চান করে নিলাম, গামছা পরে লুঙ্গি ধুয়ে গা ঢাকা দিয়ে বাড়ি ফিরছি। পাশে বাগান থেকে একটা আওয়াজ কানে এলো, মনে হলো ভাইয়ের আওয়াজ। বাগানে ভিতরে ঢুকেই যা দেখলাম, মাথা গরম হয়ে গেল। দেখি ভাই আর 4টে ছেলে বসে লাল পানি খাচ্ছে। আমায় দেখে ভূত দেখার মতো চমকে উঠল। বলল, দাদা তুই বললে দৌড় মারল। আর 4টে ও পালালো। ওদের আমি চিনি, আমাদের বস্তির ছেলে। আমি বাড়ির দিকে হাঁটা লাগলাম আর চিন্তা করলাম মোনা বৌদি যা বলছিল সবই সত্যি। বাড়িতে এসে লুঙ্গি দড়িতে শুকাতে দিলাম। আমার ঘরে ঢুকে একটা হাফ প্যান্ট পরে নিলাম, চুল আঁচড়ে মায়ের ঘরে গেলাম। ঘরে ঢুকে দেখলাম মা আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে আর বাবা ঘুমিয়ে আছে চৌকিতে। মাকে বললাম, খেতে দাও। মা বলল, এই তো দিই বাবা। মা বসে ভাত বার করছে আর আমি মাকে ভালো করে দেখছি। খেতে খেতে মাকে জিজ্ঞাসা করলাম, বাবা খেয়েছে? মা বলল, তোর বাবাকে খেতে দিয়ে আমি চান করতে গেছি। আবার সেই পুকুরের কথা মনে পড়ল, মাসিমার দৃশ্য। যা হোক করে খেয়ে উঠে পড়লাম। মাকে বললাম, আমি শুতে যাচ্ছি। মা বলল, ঠিক আছে। আমার ঘরে এসে চৌকিয়ে শুয়ে পড়লাম।
শুয়ে শুয়ে চিন্তা করছি মা ও পুকুরে চান করতে যায় তাহলে কি মা ও একসেট হয়ে চান করে মাসিমার মতো। মাকে একসেট হলে কেমন লাগবে ভাবতেই কেমন যেন হলো। শুয়ে চিন্তা করলাম মাকে পুকুরে চান করতে দেয়া যাবে না। যদি অন্য কেউ মাকে একসেট দেখে ফেলে, মার চান করা ঘরেই ব্যবস্থা করতে হবে। আর ভাইয়ের ব্যাপারটা বাবার সাথে আলোচনা করতে হবে। ভাইয়ের কথা মনে পড়তে আবার চিন্তা এলো কোথায় পালালো পাজিটা, এখনো ঘরে এলো না। এটাও মনে হলো ওর কপাল আছে অমন একটা মেয়েকে কাজ করে দিল। আর আমি এখনো কাউকে কাজ করে দিতে পারলাম না। কালী মাসিমা মাঝে মাঝে আমাদের ঘরেও আসে। মাসিমা ঘরে ঘরে কাপড় বিক্রি করে। মায়ের সাথে খুব আলাপ আছে, সুখ দুঃখের কথা হয়। শুয়ে শুয়ে বিকেল হয়ে গেল, এখনো ভাই এলো না। হঠাৎ বাইরে কে মাকে ডাকছে চম্পা চম্পা করে। বেরিয়ে দেখি মাসিমা। মনে মনে বললাম অনেক দিন বাঁচবে, মনে করতে না করতেই এসে হাজির। মাসিমা আমায় দেখে বলল, কি নিমাই কেমন আছিস? আমি বললাম ভালো। তুমি কেমন আছো মাসিমা? তা তুই কাঠের টাকা নিতে তো এলি না বাবা? আমি বললাম, ও মাসিমা টাকা নিয়ে তুমি চিন্তা করো না, তোমার যখন মনে হবে মাকে কাপড় দিয়ে মিটিয়ে দিও। আমি মাকে বললাম, মাসিমাকে বসতে দাও। মা বলল, ঘরে এসো দিদি, একটু চা খেয়ে যাও। মাসিমা মাকে বলল, চম্পা একটা হীরের টুকরো ছেলে পেয়েছিস তুই। বুঝতে পারলাম আমার কথা বলছে। মা বলল, শুধু কি আমার ছেলে তোমার নয়? মাসিমা, হ্যাঁ বাবা। বাবা ঘর থেকে বেরিয়ে এলো। আমি বাবাকে আমার ঘর ডাকলাম। বাবাকে বললাম, তোমার সাথে কিছু কথা আছে। বাবা ঘরে ঢুকে চৌকিতে বসল। বল, কি বলবি? আমি বললাম, ভাই যে ব্যাপারে কিছু খবর পেয়েছ? বাবা, কি হয়েছে ভাইয়ের? আমি বললাম, বাজে বাজে ছেলেদের সাথে মিশছে, লাল পানি খাচ্ছে আর বস্তিতে অকাজ করে বেড়াচ্ছে। বাবা রেগে বলল, আসুক, আজ পিটিয়ে লম্বা করে দেব। আমি বাবাকে বুঝিয়া বললাম, মারধর করে কোনো লাভ হবে না। বাবা, কি করা যায় বলতো? আমি বাবাকে বললাম, ওর বন্ধুদের থেকে আলাদা করতে হবে। বাবা বলল, তোমার সাথে কাজে নিয়ে যাও, সারা রাত জেগে থাকবে, সকালে তোমার সাথে আসে ঘরে ঘুমাবে, বন্ধুত্ব সব ছেড়ে যাবে। বাবা, তুই ঠিক বলেছিস, আজই নিয়ে যাব। আমি বললাম, না, আজ না, কাল থেকে। আমি বাবাকে বললাম, তুমি বুঝতে দেবে না, আমি তোমায় সব বলেছি। বাবা, ঠিক আছে। বাবা বেরিয়ে গেল কাজে। মাসিমাও চলে গেছে। আমি মার কাছে গিয়ে বললাম, মা, চা দাও। চা খেতে খেতে মাকে জিজ্ঞাসা করলাম, মাসিমা কি বলল? মা তোর খুব সুনাম করছিল আর তোর ভাইয়ের গুণগান করছিল, আর বলল কালিদি তোকে একবার ওর ঘরে যেতে বলেছে। আমি বললাম, কেন? মা বলল, ওই সামনে মঙ্গলবার তোকে নিয়ে হাটে যাবে। আমি বললাম, কেন, আমাকে নিয়ে কেন? মা বলল, আমি জানি না, তুই জানা গিয়ে জিজ্ঞাসা কর আমায়, এত বোকাশোনা, আমার মাথা গরম আছে। আমি চমকে উঠলাম, মা তো এরকম ব্যবহার করে না, তাও আমার সাথে। আমি ফট করে মায়ের হাতটা ধরে হাত বুলতে বুলতে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আমার কাছে বসিয়ে মা একটু ঠান্ডা হয়ে বলল, এক ছেলে, হীরের টুকরো আর একটা অপদার্থ। আমি বুঝে গেলাম মাসিমা সব বললে দিয়েছে মাকে বৌদির কথা। আমি মাকে বললাম, তুমি ভাইকে কিছু বলবে না, আমি ওর সব ব্যবস্থা করে ফেলেছি। মা আমার হাতটা চেপে ধরে বলল, তুই দেখ বাবা, তুই পারবি ওকে সোজা করতে, তুমি চিন্তা করো না, তুমি শুধু চুপ থাকবে। আমি যাই তাহলে মাসিমার কাছে বলে বেরিয়ে পড়লাম। ঘর থেকে বেরিয়েছি, দেখি ভাই আমার ঘরে ঢুকলো, আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরল, বলল, দাদা আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো দিন লাল পানি খাবো না, তুই বাবাকে বলিস না। আমি ওকে ধরে চৌকিতে বসলাম আর বললাম, শুধু কি লাল পানি খাস আর মোনা বৌদি? ও চমকে উঠল, তুই কি করে জানলি? আমি, তুই ভাবিস তোর কিছুই খবর রাখি না। আমায় জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। ওকে চুপ করিয়া বললাম, আমি কাউকে কিছু বলিনি। তুই যা, চান করে আয়, লাল পানির গন্ধ বেরোচ্ছে। ও চান করতে চলে গেল। আমি আবার মায়ের কাছে গেলাম, মাকে বললাম, ভাই এসছে, তুমি কিন্তু কিছু বলবে না, ওকে বুঝতে দেবে না, তুমি সব জানো। মা বলল, ঠিক আছে, আমি আসছি বলে বেরিয়ে পড়লাম। মাসিমার ঘরের সামনে পৌঁছে ডাক দিলাম। মাসিমা বেরিয়ে বলল, বাবা এসেছিস, আয় ভিতরে আয়। ভিতরে ঢুকে দেখি একটা হারিকেন জ্বলছে, মাসিমা শুধু শাড়ি পরে। আমি ঘরে যেতেই মাসি ঘরের দরজা বন্ধ করে দিল। আমি কিছুটা আন্দাজ করতে পারছিলাম কি হতে চলেছে। মনে মনে খুশিও হচ্ছিলাম। এবার বুঝি আমার শুক্তি হল। মাসিমা দরজা বন্ধ করে আমার পাছে এসে বসল। তারপর বলল, বাবা একটা কথা বলবো তোকে, কিন্তু রাখতে হবে। আমি বললাম, কি কথা? মাসিমা বলল, আমার অনেক দিনের ইচ্ছা, তোর মতো একটা জোয়ান ছেলেকে দিয়ে কাজ করিয়ে নেব, প্লিজ তুই না করিস না। আমি তো মনে মনে এটাই চাইছিলাম।
আমি মাসিমাকে বললাম, তুমি একটা আবদার করেছ আর আমি সেটা রাখব না, তা কি হয়? বলেই ঝাঁপিয়ে পড়লাম। আমার মাম্মি। আমি মা বলেই ডাকি। মায়ের নাম বিউটি রায়। তিনি 2 সন্তানের জননী। আমি বাপ্পা রায়, ইন্টারমিডিয়েটে পড়ছি। বয়স 20 বছর ও আমার বড় বোন সোনিয়া রায়। বয়স 23 বছর, বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং পড়ছে। আমরা বাংলাদেশেরই চট্টগ্রামের বাসিন্দা। কিন্তু আমাদের বাসায় আমাদের খুব কমই থাকা হয়। মায়ের ব্যবসাজনিত কারণে অধিকাংশ সময় ঢাকাতেই থাকা হয়। আমার মা একজন ডিভোর্সি নারী। প্রেমের বিয়ে হলেও আজ থেকে 15 বছর আগে আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। এর পেছনে আমার বাবারই দোষ বেশি ছিল। তিনি 1995 সাল থেকে দুবাই থাকেন। বাবা বিদেশ যাবার পর থেকে আমাদের খোঁজখবর নেয়া বন্ধ করে দেন। পরে আমরা জানতে পারি বাবা দুবাইতে শ্রীলঙ্কান একজন নারীকে বিয়ে করে নতুন সংসার গড়েছেন। বাবা মায়ের ডিভোর্স হবার পর মা আমাদের 2 ভাইবোনকে নিয়ে বেশ মানসিকভাবে ভেঙে পড়েন। প্রেম করে বিয়ে করার কারণে নানা বাড়ির দিক থেকেও মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এমন অবস্থায় সামাজিক ও আর্থিকভাবে নিজের একটা শক্ত অবস্থান গড়ে তোলা আমার মায়ের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঠিক এরকম অবস্থায় মায়ের পাশে এসে দাঁড়ায় আমার মায়ের আপন মামাতো ভাই। শুনেছি আমার মায়ের সেই কাজিন মামাতো ভাই ছোটবেলা থেকেই মাকে পছন্দ করতেন। কিন্তু হিন্দু সমাজে কাজিনদের মধ্যে বিবাহ নিয়ম বহির্ভূত হওয়ায় বিশ্বাসটা আর আগায়নি। যাই হোক, মায়ের সেই মামাতো ভাই চট্টগ্রামেরই একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। তিনি আমার মা বাবার ডিভোর্স এর পর ওই হেল্পলেস অবস্থায় আমার মাকে ব্যবসা দাঁড় করাতে সাহায্য করেছিলেন এবং আজও মায়ের উপর বটবৃক্ষ হয়ে ছায়া দিয়ে যাচ্ছেন। বলে রাখি, এখন মায়ের চট্টগ্রাম ও ঢাকা শহরে 3টি বিউটি পার্লার আছে, একটি বুটিক হাউস আছে আর পাশাপাশি একটা ট্যুরিজম এজেন্সি আছে। অন্য ব্যবসাগুলোতে মায়ের এতটা শ্রম দিতে হয় না, কিন্তু ট্যুরিজম এজেন্সির ব্যাপারে মাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। আর মায়ের ট্যুরিজম এজেন্সির বিশেষত্ব হল এখানে হাতে গোনা কয়েকজন দেশি এলিট ক্লায়েন্ট আছে, আর বাকি ক্লায়েন্টদের বেশিরভাগই বিদেশি ট্যুরিস্ট ক্লায়েন্ট হিসাবে আসে। আমার মা মিসেস বিউটি রায় 46 বছর বয়সী একজন মডার্ন নারী। পামাথা পর্যন্ত ফর্সা, 5 ফিট 4 ইঞ্চি লম্বা। আগেই বলেছি আমার মা যথেষ্ট মডার্ন নারী। চুলগুলো পিঠ পর্যন্ত কাটা এবং সোনালি রং করা। মায়ের ট্যুরিস্ট ক্লায়েন্ট হিসাবে যারা আসে তাদের অনেকেরই ঘুরতে এসে নারী সঙ্গী ডিমান্ড করে। সত্যি বলতে মা নিজেই সেই কাজটা করেন। অল্প পরিশ্রমে, ভালো অর্থ আর একেবারে টপ প্রাইভেসি মেইনটেইন করে আমার মা এখন আমার বাবার চেয়েও ধনী। বলা যায় মায়ের ডিভোর্স প্রাপ্ত হবার পর একটা জিদ চেপে গেছিল যে করেই হোক আমার বাবার চেয়ে সে বেশি সম্পদ অর্জন করবে। আর তারই বাস্তবায়ন এই সমস্ত ব্যবসা। আমি আর আমার বোন সবই জানি। কিন্তু আমরা কখনোই মায়ের এসব কর্মকাণ্ডে কিছু বলতে পারিনি, কারণ আজ আমরা যে লাইফস্টাইল লিড করতেছি তা সবই সম্ভব হয়েছে আমার মা বিউটি রায় এর কারণে। আমি 18 বছর বয়সে একদিন মায়ের শাড়ি পরার সময় দেখতে পাই। সেই থেকে আমার কল্পনার রানী আমার মা বিউটি রায়। মা যখন হাঁটে তখন ঢেউ খেলানো রূপ ধারণ করে থাকে। আর মায়ের আরেকটা ভালো অভ্যাস হল উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। এই ব্যবসাতে মায়ের পদার্পণ প্রায় 10 বছর হচ্ছে। আমি গত 6-7 বছর হলো জানতে পারলেও আমার দিদি আগাগোড়া সবই জানত। যখন আমার মা 3-4 দিনের জন্য বাড়ির বাইরে ট্যুরে যেত ট্যুরিস্টদের গাইড হিসেবে, তখন আমার দিদিকে সব জানিয়েই যেত, যেন কোনো সমস্যা না হয় আর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিও না হয়। যাই হোক, এভাবেই চলছিল সবকিছু। গত 2020 সালে একদিন বিকালে আমার এক ক্লোজ ফ্রেন্ড আকাশ আমাকে জরুরিভাবে ঢাকার একটা নামকরা রেস্টুরেন্টে ডেকে পাঠালো। আমিও কারণ জিজ্ঞেস করাতে বলল, এলেই বুঝতে পারবি। আমিও ওর কথা মতো ওর দেয়া ঠিকানাতে পৌঁছে গেলাম। তারপর সে আমাকে একটা কর্পোরেট পার্টির অনুষ্ঠানে নিয়ে গেল। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার মা সেখানে 2 জন বিদেশির সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে আড্ডা দিচ্ছে। আড্ডার ফাঁকে তারা লাল পানি খাচ্ছে। এর মধ্যে একজন 30-35 বছরের, অবশ্যই মায়ের চেয়ে বয়সে ছোট। আড্ডার ফাঁকে আমার মায়ের সাথে হাতের কাজ চালাচ্ছে। বিশেষটা আমার বন্ধু আরও 1 ঘন্টা আগে থেকে দূর থেকে তাদের ফলো করছে এবং এই জন্যই আমাকে ডেকেছে। আমি বন্ধুর চোখের দিকে তাকাতে পারছিলাম না লজ্জায়। এমন অবস্থায় আকাশ আমাকে স্বাভাবিক করবার জন্য বলল, এ সমস্ত বিষয় দেখে দুঃখ পাবার কিছু নেই বন্ধু। এখন জগতটাই এরকম, তাই দেখে সহ্য করতে পারলে মজা নিতে চেষ্টা কর। আর নইলে চল এখান থেকে আমরা চলে যাই।
বন্ধুর কথায় আমি কেমন যেন একটা আভাস পেলাম। যেহেতু আমি আগে থেকেই মায়ের প্রতি একটু দুর্বল ছিলাম, তাই নীরবে দাঁড়িয়ে একটা অরেঞ্জ জুস খেতে খেতে দেখতে থাকলাম। আমার নীরবতা দেখে আকাশ বলে উঠল, তুই এখন নিশ্চয় আমার সামনে ভীষণ লজ্জা পাচ্ছিস। কিন্তু আমিও এত ভালো মানুষ না। আমিও আমার মা ও মাসিকে এভাবে সুযোগ পেলেই দেখি। আর আমি প্রশ্ন করলাম, আর কি? আকাশ উত্তর দিল, হাত দিয়ে নিজেকে সন্তুষ্ট করি। এবার আমিও একটু অভয় পেয়ে স্বীকার করলাম, আমিও তো একই রকম কাজ করি আরও 1 বছর আগে থেকে। আকাশ, তাহলে তুই লজ্জা পাচ্ছিস কেন? উপভোগ করতে চেষ্টা কর, আর এই জন্যই তো তোকে এখানে আনলাম। যাই হোক, সেদিন সন্ধ্যা পর্যন্ত থেকে আমি আর আকাশ রেস্টুরেন্টের ওয়াশরুমে গিয়ে হাত দিয়ে কাজ সেরে ফেললাম, আর এভাবেই আকাশের কাছে আমার সব গোপনীয়তা ভেঙে গেল। এরপর আমি বাসায় এসে দিদিকে আমার রুমে ডেকে এ ব্যাপারে কিছুটা বলতেই দিদি অকপটে স্বীকার করে নিল সে এ ব্যাপারে সব জানে অনেক আগে থেকেই। এমনকি দিদি আমাকে বুঝালো, শুধুমাত্র আমাদের বিলাসবহুল জীবনের নিশ্চয়তার জন্যই আমাদের মায়ের এই পথে পা বাড়ানো। তাই তাকে খারাপ ভাবাটা অন্তত আমাদের সাজে না। এর কিছুদিন পর আমি তখন নিয়মিত মাকে কল্পনা করছি। একদিন মা বাসায় নেই, বাসা থেকে বের হবার আগে মা একটা জিন্স আর টিস্যু কাপড়ের শার্ট পরে বের হয়েছে। প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমার রুমে হাতের কাজ করছি, এমন অবস্থায় হঠাৎ দিদি আমার রুমে এসে হাজির। আমি একটু খতমত খেয়ে গেলাম। দিদি কিছু না বলে নীরবে আবার চলে গেল। খানিকটা সময় পর আমি দিদির মনোভাব বুঝতে দিদির রুমে গিয়ে গল্প করার চেষ্টা করতে থাকলাম। কিন্তু দিদি বেশি কিছু না রেসপন্স করে একদম সরাসরি জিজ্ঞেস করে বসল, আমি যে কাজটা করছিলাম সেটার পেছনের কারণটা কি আমাদের মা? আমি কি উত্তর দেব ভেবে না পেয়ে বললাম, আমি না নিজেকে কন্ট্রোল করতে পারিনি রে দিদি। আমাকে এবারের মতো ক্ষমা করে দে, আর মায়ের কাছে প্লিজ কিছু বলিস না। দিদি প্রত্যুত্তরে বলল, এই বয়সে এরকম হয়, কিন্তু এভাবে নিজের মায়ের প্রতি দিন দিন অসুস্থ আসক্তি না বাড়িয়ে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখ। আমার তো দুনিয়াটাই তোর আর মাকে ঘিরে। আমি বুঝি এটা ঠিক না, তবুও না করে পারি না। দিদি এবার সরাসরি বলে ফেলল, দেখ, আমাদের জন্যই আমাদের মা আজ এসব কাজ করছে, আর সেই আমরাই যদি তাকে অন্যদের মতো পণ্য মনে করে থাকি, তাহলেই দুনিয়ায় আমাদের মায়ের মতো দুর্ভাগ্য ও দুঃখ আর কারো নেই। আমি বললাম, আমার যে ইদানিং নারী স্বাদ পেতে খুবই ইচ্ছা করে, তাহলে আমি কি করব বল? দিদি অনেকটা কষ্ট ও হতাশা নিয়ে বলল, এতই যদি তোর মায়ের অবয়ব নিয়ে ব্যাকুলতা থাকে, তাহলে আমিও তো মায়ের শরীরেরই তৈরি। তুই আমার সাথে তোর শখ মিটিয়ে নিস, তবুও মায়ের দিকে এই নজরে আর তাকাবি না। কথাটা বলা মাত্রই দিদির চোখ দিয়ে অশ্রু নামতে শুরু করল। আমি বললাম, তুই মায়ের হয়ে আমার শখ মেটাবি? দিদি নির্বিকার চিত্তে চেয়ে মৌনতা পালন করে সম্মতি দিল। আমি দিদিকে বললাম, তাহলে প্লিজ আমাকে সাহায্য কর, আমি তোর সব কথা রাখব। দিদি বলল, ঠিক আছে, কিন্তু ভুলেও যেন মা কোনোদিন টের না পায়। 6 মাস ধরে দিদির সাথে কাজ করে গেলাম, কিন্তু সত্যি বলতে আমার তখনও মায়ের প্রতি লালসা কাটেনি, যেন আরও দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আমি দিদিকে কিছু বুঝতে দেই না। মাঝে মাঝে আকাশের বাসায় গিয়ে দুজন ধোঁয়া সেবন করে আমার মাকে কল্পনা করে দুজন একসাথে স্বাদ মেটাতাম। যাই হোক, একদিন সন্ধ্যারাতে মায়ের পার্টি আছে বলে মা বলে গেলেন আজ রাতে মা ফিরবেন না, ভোরে বাসায় ফিরবেন। আমি আর দিদি সেই রাতের সদ্ব্যবহার করতে শুরু করলাম, কিন্তু বিধির কি লীলাখেলা! আচমকাই রাত 10টা নাগাদ বাড়ি ফিরে কলিংবেল না দিয়েই আরেকটা চাবি দিয়ে দরজা খুলে দেখেন আমি আর দিদি একেবারে একসেট অবস্থায় ড্রয়িং রুমে টিভি দেখছি। এই অবস্থা দেখে মায়ের যেন আকাশ ভেঙে পড়ল। তিনি কোনো কথা না বলে দ্রুত পায়ে তার রুমে চলে গেল, আর রুমের দরজা সারারাতেও খুললেন না। আমি আর দিদি রাতভর মায়ের দরজাতে বারবার কড়া নাড়তে নাড়তে ভোরবেলা মা দরজা খুলেন এবং শুধু দিদিকে ভেতরে ডাকলেন। সম্ভবত কিছু প্রশ্ন করলেন দিদিকে। এরপর দিদি কাঁদো কাঁদো নয়নে রুম থেকে বেরিয়ে আসতেই মা আমাকে ডাকলেন। আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম, কিন্তু মায়ের দৈহিক গঠন উপেক্ষা করা আমার জন্য অসম্ভব প্রায়। মা আর আমার কথোপকথন ঠিক এরকম ছিল, মা, বাপ্পা, তুই ভাই হয়ে বোনের সাথে এ ধরনের কাজ কিভাবে করতে পারলি? মা, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। মা, ভুল করেছ নাকি কর নাই সেটা পরের কথা, কিন্তু আমার প্রশ্নটা হলো, পৃথিবীতে কি আর কোনো নারী ছিল না? মা, আসলে আমি এরকম কিছুই করতে চাইনি, কিন্তু আমার একজনকে ভালো লাগতো, আর তার সাথে দিদির অনেক মিল। তো আমার পছন্দের মানুষের সাথে এটা কখনো সম্ভব হতো না বিধায় আমি দিদির মাঝে তাকে খুঁজে নিতে চেষ্টা করেছিলাম।
আর এটাই আমার ভুল ছিল। মা, কে সেই ব্যক্তি যার জন্য তোমার দিদির মাঝে তাকে খুঁজে নিতে হলো? চুপ করে থেকো না, আমি উত্তর চাই। নইলে আমি এই বাড়ি ছেড়ে আজীবনের জন্য চলে যাব। আমি বলতে পারবো না তোমাকে মা। মা, একবারও ভেবে দেখোনি তোমার দিদিকে নিয়ে আমার কত স্বপ্ন, ওর একটা ভবিষ্যৎ আছে। ওর বাকিটা জীবন পড়ে আছে, ওকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, একটা ভালো পরিবারে বিয়ে দেব, ওর জীবনটা গুছিয়ে দেব। তোমাদের এসব কর্মকাণ্ড বাইরের মানুষ জানতে পারলে বিষ খেয়ে মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। মা, আমি উত্তর চাই বাপ্পা, আমাকে উত্তর দাও। মা, আমাকে ক্ষমা করো, আমি আসলে তোমাকে ওর মাঝে খুঁজে নিতে চেয়েছিলাম। মা, মানে তোমার রূপসাজসজ্জা আমাকে বিমোহিত করে ফেলেছিল, যার প্রভাব দিদি টের পেয়ে নিজেকে আমার কাছে স্পে দিয়েছে, তবুও যেন আমি এই পথে আর পা না বাড়াই। দিদির কোনো দোষ নেই মা, দোষ সব আমার। মা, কি তুমি আমার ছেলে বাপ্পা? তুমি কি বলছো বুঝতেছ? তুমি আমাকে আর 5টা মেয়ের সাথে ঘুলিয়ে ফেলেছ। আমি না তোমার জন্মদাত্রী মা? আমাকেও তুমি এই দৃষ্টিতে দেখো। আমার ভুল হয়ে গেছে মা। মা, এবার ভগবানের দয়ায় নিজের বোনের ভবিষ্যতের কথা ভেবে এগুলো বন্ধ করো, নইলে ওকে বিয়ে দেয়া মুশকিল হয়ে যাবে। তাহলে আমি এই অভ্যাস ত্যাগ করব কি করে মা? তুমিই বলে দাও মা, কতদিন ধরে এইসব কাজ করে চলেছ তোমরা? প্রায় 7-8 মাস। মা, তুমি যে ওকে প্রেক করে দাওনি এটাই কপাল। না মা, আমরা কোনোদিন কাউকে বুঝতে দিতাম না। মা, আমার দিব্যি কেটে বলো তো বাপ্পা, তুমি কি আমাকে আর আমার মেয়েকে তোমার ওই কুদৃষ্টি থেকে মুক্তি দিতে পারবে? আমি একেবারেই নিশ্চুপ। মা, জীবনে আর কি কি পরীক্ষা দিতে হবে আমাকে কে জানে। আমি যদি আমার মেয়েকে ভিক্ষা চাই তোমার কাছে, তুমি কি এটুকু দয়া করতে পারবে আমাদের? কিন্তু মা, আমি যে ওগুলো ছাড়া একটা দিনও থাকতে পারি না। এতটাই অভ্যস্ত হয়ে গেছি, গ্রস্ত হয়ে যাবার চেয়ে কোনো অংশে কম না। মা, আমার মেয়েকে ছেড়ে দে বাবা, ওর ভবিষ্যৎটা নষ্ট করিস না। বিনিময়ে যা চাইবি আমি তোকে তাই দেব। একটু ভয় নিয়ে বললাম, যদি আমি তোমাকে চাই, এর বিনিময়ে মা তুমি পারবে তোমার চাহিদা আমার সাথে পূরণ করতে? আর এতে কি আমার মেয়েটা তোমার থাবা থেকে নিস্তার পাবে? আমি চুপ করে দাঁড়িয়ে মায়ের মাথা থেকে পা দেখতে থাকলাম আর মনের অজান্তেই হাসুচোখ ভঙ্গি দিয়ে ফেললাম। মা অনেকটা ঘৃণা ও অবজ্ঞার সাথে এগিয়ে গিয়ে দরজার লকটা লাগিয়ে দিয়ে আমার দিকে ঘুরে বললেন, কথা দাও আমি এখন যা যা বলবো তুমি অক্ষরে অক্ষরে তা মেনে নিবে। বলো মা, আমি মেনে নিব। মা, এই যে এতক্ষণ আমি তোমাকে এতগুলা কথা বললাম তা শুনেছ কিনা জানি না, কিন্তু তোমার মনোযোগ যে আমার দেহের দিকে, এটা সত্য। আবারও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। এবার মা আরও কড়া গলায় বলে উঠলেন, কি কাজ করতে চাও তুমি আমার সাথে? বয়স্ক ছেলেমেয়েরা যেসব কাজ করে। মা এবার একটু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, চালাও তোমার পশুত্ব, তোমার মায়ের সাথে যা ইচ্ছে কাজ করো, কিন্তু আমার মেয়ের দিকে আর কোনোদিন চোখ তুলে তাকাতে পারবে না। আর যদি তা না মানো, আমি তোমাকে দিব্যি দিয়ে বলছি আমি নিজেকে শেষ করে দেব। আর তার জন্য দায়ী থাকবে তুমি। মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝলাম, প্রথমে রাগ নিয়ে সূত্রপাত হলেও তিনি একটু লজ্জা পাচ্ছেন। এরপর আমি আর কোনো কিছু না ভেবে সম্পূর্ণ মনোনিবেশ করলাম। 2 পা এগুতেই দরজার উপাস থেকে আমার দিদি হাউমাউ করে কাঁদতে কাঁদতে ভিতরে চলে আসলো। দিদি বারবার অনুনয় বিনয় করে আমাকে আর মাকে বলছে, সব দোষ আমার মা, আমার জন্য তুমি এত বড় ভুল করো না। তারপর দিদি আমাকে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকলো, ভাই প্লিজ, তোর যা ইচ্ছে আমাকে দিতে মিটা, তবুও মায়ের সাথে এমন কাজ কিছু করিস না। এদিকে আমি দিদিকে বললাম, না দিদি, আমি মাকে কথা দিয়েছি, আমি তোর দিকে আর চোখ তুলেও তাকাবো না। মনে মনে আমি ভাবছি, আজকের এই সুযোগ আমার কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। দিদি তখনও ঘটনাস্থলে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে চলেছে। এক পর্যায়ে মা নিজেই দিদিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এত ভোরবেলা আশেপাশের এলাকার মানুষ জড়ো করবি নাকি? নিজের অপরাধের জন্য যদি এতই অনুতপ্ত বোধ হয়, তাহলে তুই তোর রুমে গিয়ে যা খুশি কর। সাথে সাথে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। যেহেতু দিদি আর আমার মাঝে গোপন কিছুই নেই, আর আমাদের মায়েরও দিদির সামনে কোনো রকম ইতস্তত বোধ দেখছি না, তাহলে দিদিকে আমাদের কর্মকাণ্ডের সাক্ষী বানিয়ে নেই। তাই আমি মাকে বললাম, মা ভুলেও এখন দিদিকে একা ঘরে পাঠিও না, হঠাৎ যদি আত্মঘাতী কোনো ঘটনা ঘটিয়ে ফেলে। এটা শুনে সাথে সাথে দিদিকে উদ্দেশ্য করে মায়ের আদেশ, না খুকি, তুই কোথাও যেতে পারবি না। তুই এখন যা যা ঘটবে তা পুরোটা বসে দেখবি।
নিজের ভাইয়ের সাথে পাপাচার করতে পেরেছ, আর তার প্রায়শ্চিত্ত করতে পারবে না, তা তো হবে না। এই কথা শুনে দিদি হতভাগা মায়ের রুমের সোফাতে চুপচাপ বসে সবকিছু অবলোকন করতে থাকল। মা যেন আমার প্রতিটি পদক্ষেপ সম্পর্কে আগে থেকেই অবগত। আমি দিদির দিকে তাকিয়ে দেখলাম, দিদি প্রথমে কান্নাকাটি করলেও এখন বোধ হয় অনুভূতি নেয়া শুরু করেছে। দিদিকে বললাম, দিদি, আজ যদি আমি এখানে পুরোটা সম্পন্ন করি, তোর কোনো আপত্তি আছে? দিদি মাথা নাড়িয়ে ক্ষীণা সূচক উত্তর দিল। কিন্তু আমি বুঝতে পারছি আমাদের কর্মকাণ্ড দেখে দিদিরও মনে খুব ইচ্ছা জেগেছে। তাই আমি লজ্জাশরম ত্যাগ করে মায়ের কাছে বিশ্বাসটা উপস্থাপন করলাম, এইভাবে যে, দেখো মা, তুমিও একজন নারী, দিদিও আরেকজন নারী। আমাদের কর্মকাণ্ডের ফলে দিদির ভেতরেও তো কোনো সুপ্ত ইচ্ছা জাগতে পারে। হ্যাঁ, আমি তোমার মেয়েকে স্পর্শ করব না, তোমাকে কথা দিয়েছি। কিন্তু ও নিজে থেকে যদি নিজের জ্বালা মিটিয়ে নিতে পারে, তাহলে তো আমাদের কোনো আপত্তি থাকা উচিত নয়, তাই না? মা দিদির চোখের দিকে তাকিয়ে দেখে তার সারা মুখ লাল হয়ে গেছে। তাই মা দিদিকে উদ্দেশ্য করে বললেন, কেউ যদি নিজের ব্যাপার নিজে থেকে প্রকাশ না করে, তবে তাতে কি আমাদের দায়? মানে মা দিদিকে পরোক্ষ অনুমতি দিলেন। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজাদিত্য দাস, বয়স ২৬ বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, রেগুলার এক্সারসাইজ করা পেটানো চেহারা। আজ আমি আমার জীবনের কাহিনী অনেক সাহস নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এবার মূল কথায় ফিরে আসি, সেটা হলো আমার মা। আমার মায়ের নাম বুলি দাস, বয়স ৪৯ বছর। মা খুব একটা লম্বা না, 5 ফুট থেকে কিছু কম। মার ওজন খুব বেশি না, ৫৫ কেজি হবে, তবে হালকা চর্বি আছে, সাথে সিজারের কাটা দাগ, যেটা আমার আর আমার বোনের জন্মের সময় হয়েছিল। আমার বোন মাত্র ২ বছর বেঁচে ছিল। বোন মারা যাবার পর মা বাবা দুজনেই খুব ভেঙে পড়ে। আমি 5 বছরের ছোট ছেলে ছিলাম, তাই বোন হারানোর কষ্টটা খুব একটা বুঝতে পারিনি। মা বোন জন্ম হবার পর অপারেশন করিয়ে নেয় যাতে আর বাচ্চা না হয়। বোন চলে যাবার পর বাবা খুব দুঃখী হয়ে পড়ে আর খাবারের প্রচুর অনিয়ম করে, এতে বাবার কিডনি খারাপ হয়ে যায়, আর কিডনির অসুখেই বাবা মারা যায় আজ থেকে 18 বছর আগে। আমি আর বিধবা মাকে সেই থেকে বাড়ির বাকি লোকেদের কাছে অনেক অপমান সহ্য করতে হয়। বাবার পোস্ট অফিসে চাকরি ছিল, ওখান থেকে যে টাকা পায় তাতে আমাদের চলে। মা খুব শিক্ষিত না হওয়াতে বাবার চাকরি মা করতে পারে না। ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিলাম, তাই 2 বছর আগে চাকরি পেয়ে যাই ভালো পোস্টে। শর্ট মাস ট্রেনিংয়ের পর কলকাতাতে পোস্টিং হয় আমার মিউনিসিপাল কর্পোরেশনের সহকারী অফিসার হিসেবে। কলেজ লাইফে প্রচুর মেয়েদের সাথে সম্পর্কে জড়াই, ওসব কাজেতে খুব পারদর্শী হয়ে পড়ি। বাবা চলে যাবার পর আমি ও মা একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকি। বাড়ির বাকি লোকেদের অন্যায় ব্যবহারের পর ও আমার বিধবা মা নিজের মনের জোরে আমাকে ভালোবাসা দিয়ে বড় করে তোলে। আমাদের ভাগে 2টি রুম, সাথে রান্নাঘর ও বাথরুম। ছোটবেলায় মার সাথে ঘুমাতাম, কিন্তু মাধ্যমিক পরীক্ষার পর আলাদা ঘরে ঘুমাতে চাইলে মা মানা করে, তাই অন্য ঘরে পড়াশোনা করে রাতে মার সাথেই ঘুমাতাম। কলেজে পড়ার সময় পড়া ছাড়াও ওসব নিয়ে খুব ভাবতাম, আর বাড়িতে লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখতাম আর বাথরুমে হাত দিয়ে। মা আমাকে আদর করত সবসময়, আর আমিও মাকে খুব ভালোবাসতাম ও শ্রদ্ধা করতাম, তবে মাকে কখনো অন্য নজরে দেখিনি। মা বাবা চলে যাবার পর ও অন্য কোনো সম্পর্কে জড়ায়নি ও আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আনেনি, শুধু আমাকে ভালোবেসে নিজের সব চাহিদাকে বিসর্জন দিয়ে বেঁচে আছে, তাই মার প্রতি আমি খুব শ্রদ্ধাশীল। 22 বছর বয়সে আমি গ্র্যাজুয়েশন পাস করে আমি কোচিং-এ ভর্তি হই ও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করি, ও ধীরে ধীরে বান্ধবীদের সাথে যে ওসব কাজ করতাম সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তাই হাত দিয়ে কাজ সারতে থাকি। ইতিমধ্যে মার সুগার ধরা পড়ে, তাই মার যত্ন ও পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি, কারণ একটা ভালো চাকরি পেয়ে মার মুখে হাসি ফোটানো আমার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। আমার চেষ্টা সফল ও হয়, আমি চাকরি পেয়ে যাই, এতে মার চোখে আনন্দে জল চলে আসে। আমি চাকরির ট্রেনিং-এর জন্য বাইরে যাই। ট্রেনিং শেষ হলে কলকাতাতে পোস্টিং পাই। একাই কলকাতা যাবার সিদ্ধান্ত নিই, কারণ আমি ভেবেছিলাম আগে চাকরিতে স্থিত হই, তারপর মাকে নিজের কাছে নিয়ে যাব। মা রাজি না হলেও আমি জোর করে একা কলকাতা চলে আসি, আর 1 বেডরুম, বাথরুম আর কিচেনের একটা ফ্ল্যাট ভাড়া নেই। নতুন চাকরির কাজের চাপ এ নিজের যত্ন নেবার কথাই ভুলে যাই। সারাদিন অফিস, বাড়ি ফিরে হোটেলের খাওয়া দাওয়া করি, আর অভ্যাসবশত রেগুলার ভিডিও দেখি আর হাত দিয়ে কাজ সারা আর সিগারেট টানার বাজে অভ্যাস শুরু করি। এতে হিতে বিপরীত হয় আর আমার টাইফয়েড হয়ে যায়, খুব অসুস্থ হয়ে পড়ি। তখন মা খুব ভয় পেয়ে যায় আর মামাকে সাথে করে নিয়ে কলকাতাতে চলে আসে আমার সাথে একবারে থাকার জন্য। টাইফয়েডের ইনফেকশন কমে আসেতে মামা চলে যায়।
মামা চলে যাবার পরে মা সারাদিন আমার যত্ন করে, আমাকে খাইয়ে দেয়, আমার সব কাজ করে, স্নান করিয়ে দিতে চাইলে আমি রাজি না হওয়াতে মা আমাকে বাথরুম ধরে ধরে নিয়ে যায় আর দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। এভাবে আস্তে আস্তে সুস্থ হতে থাকি। ডাক্তার আরও কিছুদিন বেড রেস্ট নিতে বলে, এদিকে মা থাকাতে অনেক দিন ভিডিও দেখতে পারছি না, তাই ছটফট করছি জ্বালায়। এভাবে হঠাৎ করে একদিন ফোনের নেট ঘাঁটতে ঘাঁটতে একটা গল্পের সাইট খুলি। গল্পের মেয়েটির জায়গায় ক্যাটরিনা কাইফকে মনে করি আর ছেলেটির জায়গায় নিজেকে। এভাবে নিজেকে শান্ত করি। এভাবে আর 2 মাস কেটে যায়। এরপর একদিন রাতে মার খুব পেচ্ছাপ পেয়েছিল, তো মা দৌড়ে বাথরুমের ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে কোনোমতে পেচ্ছাপ করতে বসে। মা হয়তো ভেবেছিলি আমি ঘুমোচ্ছি তাই দরজা বন্ধ করে, কিন্তু আমি গল্প পড়ছিলাম তাই মাকে দেখে ফোন নামিয়ে পাশে রেখে দিই ও ঘুমানোর অভিনয় করি। হঠাৎ মাকে এভাবে দৌড়াতে দেখে দরজার দিকে তাকাই আর আমার মাথা নষ্ট হবার জোগাড়। কোনোদিনও মাকে এভাবে দেখিনি। পরক্ষণেই নিজেকে সংযত করি ও ভৎসনা করি। মাকে আমি কিছু বুঝতে দিই না, কিন্তু রাতে মা যখন আমাকে ধরে ঘুমায় তখন কেন জানি না আমার কেমন জানি হয়। নিজের মধ্যে এই পরিবর্তন আমাকে অবাক করে দেয়। এর মধ্যে একদিন রাতে গল্প ঘাটছিলাম, তো হঠাৎ একটা মা ছেলের গল্প পাই। তারপরে মাথা আমার কাজ করা বন্ধ করে দেয়। একটু আলাদা রকম ফিলিং হয়, নিজের উপর রাগ ও হয়, কিন্তু আলাদা রকম উত্তেজনা হয়। একটার পর আরেকটা গল্প পড়তে শুরু করি ও ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ি। এমন পাগল হয়ে যাই যে গল্পের মায়ের জায়গায় আমার বিধবা মা ও নিজেকে কল্পনা করি। বাবু তুই এখনো ঘুমাসনি, কত রাত হলো বলতো, এমন করলে তো আবার শরীর খারাপ করবে, তাড়াতাড়ি ঘুমা আর ফোন ঘাটা বন্ধ কর। ও আমি একটু ঘাবড়ে যাই। মা আমার বুকে হাত রেখেছিলি, ভাগ্য ভালো একটু নিচে রাখেনি, তাহলেই খুব বাজে ঘটনা ঘটে যেত। বাবা মারা গেছে প্রায় 18 বছর, মারও জ্বালা আছে নিশ্চয়ই। বাড়িতে আমার বিধবা ও ভুক্ত মা থাকতে বাইরে কেন যাব? আমাদের মধ্যেও কিছু হলে সেটা একবারে সুরক্ষিত হবে, কেউ জানবেও না, বাচ্চা হবার ও ভয় নেই। কিন্তু বড় প্রশ্ন হলো আমি মাকে রাজি কি করে করব? ট্যাবলেট বা ঘুমের বড়ি দিয়ে কাজ করা আমার পছন্দ না, যা হবে অর্গানিকভাবে, মায়ের ইচ্ছাতেই। কিন্তু সেটা কিভাবে হবে বুঝে পাই না, প্রচুর রিসার্চ করি কিন্তু কোনো লাভ হয় না। আমি বিপাকে পড়ে যাই, কিভাবে কি করব? চোখের নিচে কালো দাগ পড়ে যায়। মা শুধু জিজ্ঞেস করে বাবু তোর কি হয়েছে, কিন্তু আমি কিছু বলতে পারি না। আমার জন্মদিনের দিন মা নিজের মতো করে আয়োজন করে, আমরা আনন্দ করি। এরপর মা আমাকে বলে জন্মদিন একই উপহার নিবি বাবু। আমি তখন বলি মা তুমি সুখী থাকবে, খুশি থাকবে, তোমাকে ভালো যেন রাখতে পারি সেই আশীর্বাদটা দাও। মা বলে তুই আমার খুব ভালো ছেলে, আমার স্বপ্নগুলো পূরণ করছিস, আমি খুব খুশি। এই কথা বলে মা কপালে আর গালে একটা হামি দেয়। আমিও একটা হামি দিই। এরপর মা বলে বাবু একটা সত্যি কথা বলতো, রাতে তুই ঘুমাস না কোনো, চেহারাটা তোর কেমন হয়ে যাচ্ছে, আমার থেকে কি লুকোচ্ছিস? আমি বলি কিছু কথা আছে, সেটা তোমাকে বলা যাবে না। এই ঘটনার 2 দিন পর রবিবার দুপুরে মা স্নান থেকে বের হয়। আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, হঠাৎ দেখি মার পা হালকা পিছলে যায় আর মা আলনা ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে। এই ধস্তাধস্তিতে মা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই অবস্থায় আমি দেখে ফেলি। মা খুব লজ্জা পেয়ে যায়, আর যখন দেখে আমি তাকে দেখছি তখন মা আমাকে বলল বাবু ওদিকে তাকা, আমার লজ্জা লাগছে। সাথে সাথে সায়া দিয়ে ঢেকে নিল আর একটা নাইটি নিয়ে দৌড়ে বাথরুম চলে গেল। মা অনেকক্ষণ হলো বাথরুম থেকে বের হচ্ছে না দেখে আমি মাকে দেখতে থাকলাম, কিন্তু মা দরজা খুলছে না। অনেক জোরাজোরির পর মা দরজা খুলল, কিন্তু মার মুখ খুব গম্ভীর। আমি মাকে বললাম কি হলো তোমার মা? উত্তরে মা বলল বাবু খুব বাজে ব্যাপার ঘটে গেল, এখন আমি তোর সামনে স্বাভাবিকভাবে থাকব। মা আমার হাত ধরে বলল বাবু তুই আমার সব দেখে ফেলেছিস? উত্তরে আমি একটু ইতস্তত হয়ে বলি হ্যাঁ মা, সব কিছু দেখে ফেলেছি। মা মাথায় হাত দিল আর বলল খুব খারাপ হল জিনিসটা। আমি বলি মা এটা অতটাও বড় ব্যাপার না। তখন মা বলে কি বলছিস, আমার সব দেখে ফেললি আর বলছিস কোনো ব্যাপার না? উত্তরে বললাম মা ও তো ভাবছো কেন তুমি, বাইরের কোনো তৃতীয় ব্যক্তি তো তোমাকে দেখেনি, আমি তো তোমারই অংশ, আমি দেখেছি। তুমি নিজের ইচ্ছেতে তো আমাকে সব দেখাওনি, ভুল করে হয়ে গেছে। নিজের ইচ্ছেতে দেখালে আলাদা ব্যাপার ছিল, আর তুমিও তো আমাকে কত অ্যাক্সেট অবস্থায় দেখেছ। তাহলে কি আমি লজ্জা করে বসে থাকব? ঘরে চলো। এটা শুনেই মা বলছে বাবু সে তো ছোট থাকতে দেখেছি, এখন তো কত বড় হয়ে গেছিস, আর আরেকটা কথা, নিজের ইচ্ছেতে যদি আমাকে দেখে ফেলতি তখন কি আমাকে খারাপ ভাবতি? আমি রেগে গিয়ে বললাম আগে শীতের পোশাক পরো, আমার খিদে পেয়েছে, একসাথে খাবো, তারপর আমি একটু বাইরে যাব। আমি স্নান করে আসি, তুমি পুজো দিয়ে নাও। আমি বাথরুম গেলাম আর হাতের কাজ সেরে নিলাম। আমার মাথা ঘুরে গেল। আমি তাড়াতাড়ি সব পরিষ্কার করে স্নান করতে লাগলাম আর মাকে নিয়ে ভাবতে লাগলাম।
যেভাবেই হোক মায়ের সাথে কাজটা করতে হবে। আমি হালকা হালকা ইশারা দেব মাকে। এই ভেবে স্নান করে বেরিয়ে দেখি মা খাবার রেডি করে ডাইনিং এ বসে আছে। আমি চুল আঁচড়ে বডি স্প্রে লাগিয়ে খেতে বসলাম। আর চোখে মাকে দেখছি, মা নিচু হয়ে খাচ্ছে দেখে আমি বললাম, মা কি হয়েছে তোমার? যা হয়েছে সেটা ভুলেও যাও। তো মা বলছে, থু বাবু, আমি ভুলতে পারছি না, খুব লজ্জা লাগছে গু। এই কথা শুনে আমি নিজের রাগ সামলে নিয়ে বলি, মা আমি কি করলে তোমার এই লজ্জা কাটবে তুমি বল। তো মা বলে, আমি কিছু জানি না রে বাবু। আমি এবার বলি, ঠিক আছে, তোমার এই গোমড়া মুখ আমার দেখতে ভালো লাগে না, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি তোমার সামনে অ্যাকসেপ্ট হয়ে যাব, তুমি দেখে নিও, তাহলে তোমার লজ্জা যদি কাটে। আর মা, তুমি পোশাক পরেও যতটা সুন্দরী, পোশাক ছাড়াও ততটা সুন্দরী। এটা শুনে মা একটু থমকে গেল। তখন আমি মাকে বলি, আমি তার দিকে বাড়ি ফিরে আসি, তারপর সব কথা হবে। আমি বেরিয়ে আমার এক বন্ধুর সাথে আড্ডা দিতে যাই, কিন্তু মন লাগছে না, তাই তার দিকেই বাড়ি ফিরে আসি। মা আমাকে আসতে দেখে বলে, এত তাড়াতাড়ি চলে এলি যে? আমি বলি, তুমি এমন গোমড়া হয়ে বসে থাকবে আর আমি বাইরে আড্ডা দিব, সেটা হয় না। আর আকাশ তাও খারাপ করেছে, ঠান্ডা তাও লাগছে ভালোই, তাই চলে এলাম। আমরা একসাথে চা খাই, তারপর মাকে বলি, এবার তুমি আমাকে খুলে বলো কি হয়েছে তোমার। তো মা বলে, তুই আমার সব দেখলি, তোর বাবা ছাড়া আর কেউ আমাকে দেখেনি, আজ তুই দেখলি, কেমন লাগছে? তোর সামনে আসতে লজ্জা লাগছে? খুব ভালো ছিলাম রে, কোনো অভাব ছিল না, কিন্তু কি জানি কি হচ্ছে। তখন আমি রেগে যাই আর বলি, কি তোমাকে পুরোপুরি অ্যাকসেপ্ট প্রথম দেখেছি হয়তো, কিন্তু তোমার প্রায় প্রতিটি অঙ্গ আমি দেখেছি, যখন তুমি রাতে বাথরুম যেতে দরজা বন্ধ না করে। মা এটা শুনে একটু থু হয়ে যায়। এরপর আবার আমি বলি, এই মাঝ বয়সেও এত মেইনটেইন করে রেখেছ, পেটের ছেলে দেখেছে তাতেও লজ্জা। আর জিজ্ঞেস করতে না আমি কেন ঘুমাই না, সেটার উত্তর হলো, রাতে ঘুম আসে না। ২৬ বছর বয়সে যে জ্বালা হয় সব ছেলে ঠিক তেমনই জ্বালা আমার, কাউকে বলতে পারি না, তাই ভালোবাসার অভাবে আমার এই অবস্থা। মা তখন বলে, নিজেকে সংযত কর, আর অন্য একটি উপায় আছে, সেটা কর, একটু আরাম পাবি, কিন্তু শরীরকে এভাবে কষ্ট দিস না বাবা। তখন আমি বলি, মা আমার কষ্টের পরিমাণ অনেক, তাই তোমাকেই বললাম, সন্তানের কষ্ট মা ছাড়া আর কেউ বুঝবে না। মা বলে, আমি জানি সোনা। একটা কথা বলি, আমিও তো নিজের চাহিদা ভুলে তোর জন্য বেঁচে আছি। তুই নিজে কষ্ট পেলে আমারও কষ্ট হয় বাবা। আমাকে একটু সুখ দে বাবা। আমি তখন বলি, তোমাকে সুখী করা আমার একমাত্র উদ্দেশ্য। আজকে রান্না করতে হবে না, বাইরে থেকে খাবার অর্ডার করছি, কাল তো ছুটি, কালকে বাড়িতেই আছি, তাই হালকা খাওয়া যাবে। মা এবার বলে, বাবু এটা বুঝিস, আমরা মা ছেলের মাঝে আমি কোনোদিনও কাউকে আনিনি। তুইও আমাকে একটু সুখ দিস তাহলেই হবে। আমি বলি, তোমার জন্য আমি সব করতে পারি। যেমন তোমার লজ্জা ভাবটা আগে কাটাই বলে বাথরুম গিয়ে হাত পা ধুই আর সব বাইরের জামাকাপড় ছেড়ে একসেট হয়ে বাইরে বের হই। মা চা খাচ্ছিল, আমাকে এই অবস্থায় দেখে চমকে যায় আর মার হাত থেকে কাপ নিচে পড়ে যায়। মা বলে উঠে, বাবু এ কি অবস্থা তোর? কেন এমনটা করলি? আমি ওই অবস্থায় মার সামনে গেলাম আর মাকে বললাম, তোমার লজ্জা কাটানোর জন্য আর কোনো উপায় ছিল না। তুমি তো নিজের ইচ্ছেতে সব কিছু দেখাওনি, তাও লজ্জা পাচ্ছ। আমি নিজের ইচ্ছেতে তোমাকে সব দেখলাম, কিন্তু দেখো মা, আমার একটু ও লজ্জা করছে না। তোমার লজ্জা আশা করি এবার কেটে যাবে। আমরা একে অপরের পরিপূরক, আমাদের মাঝে কেউ আসবে না, তোমার সব কষ্ট আমি দূর করব, এভাবে মনমরা হয়ে থাকবে, আমি সেটা দেখতে পারছিলাম না। মা আমার কথাগুলো শুনছিল আর এক দৃষ্টিতে আমাকে দেখছিল, তারপর মা বলল, খুব কাপড় পরে নে, অসভ্য ছেলে, ঠান্ডা লেগে যাবে। আর লজ্জা করব না ঘি বলে দাঁড়ালো আর একটা হামি দিল আর রান্নাঘরে চলে গেল। নিজেকে আয়নাতে একবার দেখলাম আর ভাবলাম, চেহারাটা বেশ আমার। আমি এবার পোশাক পরে নিলাম। ইতিমধ্যে খাবার চলে আসলে আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম। বাইরে ঝড় বৃষ্টি শুরু হলো, লোডশেডিং হয়ে গেল, আমরা সব ঠিকঠাক বন্ধ করে ইনভার্টার দিয়ে ছোট বাল্ব চালিয়ে শোবার জন্য রেডি হলাম। আমাদের ফ্ল্যাটটা 3rd ফ্লোরে, ওই ফ্লোর আরেকটি ফ্ল্যাটই আছে, কিন্তু ওনারা বাইরে থাকে। আমাদের উপরে টেরাস গার্ডেন। মা শুয়ে পড়ল, আমি বাথরুম গিয়ে মার কথা ভেবে কাজ করতে লাগলাম। কিন্তু মা ডাকাডাকি করাতে ঘরে চলে আসলাম। মা ঘরে আসতেই জিজ্ঞেস করল, এতক্ষণ কি করছিলি গু? আমি বললাম, পুটি করছিলাম। তো মা হঠাৎ বলে উঠল, পুটি করছিলি না অন্য কিছু করছিলি কে জানে। আমি কিছু বললাম না, জল খেয়ে সোজা বিছানাতে উঠলাম ও কম্বল গায়ে দিয়ে মাকে বললাম, মা আরও গল্প করি, নিজেদের সুবিধা অসুবিধা সব বুঝি। কেবল 10টা বাজে, কাল ছুটি, দেরি করে উঠব। মা বলল, ঠিক আছে, আজ থেকে আমি তোকে ঘুম পাড়িয়ে দেব গু। আমি বলি, মা একটা কথা জিজ্ঞেস করব, লজ্জা পাবে না বা রাগ করবে না?
তো মা বলল, আমার লজ্জা তুই কাটিয়ে দিয়েছিস। ক্লাস 5-এ পড়তে আমার সামনে লাস্ট অ্যাকসেপ্ট হয়েছিলিস। আজ আবার হলি, আর তুই যদি নিজের মনের সব কথা আমাকে না বলিস তাহলে আমি রেগে যাব, আর তার থেকেও বেশি কষ্ট পাব। আর ভাবব আমার ভালোবাসাতে কি কমতি থেকে গেল যে তোর আমি প্রিয় বন্ধু হতে পারলাম না। আমি একটা শুনে বলি, তোমাকে কোনো কষ্ট আর পেতে হবে না। তোমার সব চাহিদা আমি পূরণ করব। তুমি চাইলে আমাকে স্নান ও করিয়ে দিতে পারো তোমার যেভাবে খুশি। আমি মানা করব না। এবার বলো তো মা, নিজেকে কি করে তুমি সংযত রাখতে? আর কি করতে যেটা আমি করতে পারছি না, প্লিজ বলো। এই কথা শুনে মা বলছে, ছো বাবু, আমি খুব খুশি হলাম যে তুই নিজের মনের কথাগুলো খুলে বলছিস গু। তখন আমি বললাম, মা, আমি সবসময় তোমাকে সব বলতে চাই, তবে তুমি যদি অস্বস্তি বোধ কর তাই বলতাম না, আর তুমি যা লজ্জা পাও তাই বলতাম না। তুমি ফ্রি হয়েছ তো আমি আমার সব তোমাকেই উজাট করে দেব, যেমনটা তুমি চাও। আমার বিধবা মা, আমার প্রিয় বন্ধু আছে, আর কাউকে লাগবে না। তারপর বলতে শুরু করল, বাবু, তুই এটা ভাবিস না আমাকে শারীরিক কষ্ট পেতে হয়নি। তোর কষ্টের পরিমাণটা হয়তো অনেক, কিন্তু আমার কষ্ট ও কিছু কম ছিল না। অন্য কারো সাথে সম্পর্কে আমি জড়াইনি। তোর মুখ দেখেই নিজেকে সংযত রেখেছি। কখনো কখনো নিজেকে নিজেই ঠান্ডা করতাম, বাস, আর কিছু না। জানতাম এটা শরীরের জন্য ঠিক না, কিন্তু আমার আর কিছু করার ছিল না। তোর জন্য সব কিছু বিসর্জন দিয়েছি বাবু। আমাকে এবার একটু সুখের মুখ দেখাস। আমার একটু খারাপ লাগল। আমি বললাম, সরি মা, আগে যা হয়েছে ভুলে যাও। আমি তোমাকে এখন থেকে এতটা ভালোবাসব, আদর যত্ন করব, তুমি সব কষ্ট ভুলে যাবে। মা তখন বলল, বাবু, তোর তো উপায় আছে নিজের চাহিদা মেটানোর, তাহলে নিজেকে নিজে ঠান্ডা করার চেষ্টা করিস না। খুব খারাপ। আমি বলি, মা, ডাক্তার ও আমাকে মানা করেছে, কিন্তু মা, আমার কোনো বান্ধবী নেই। আমি এখন কোনো সম্পর্কে জড়াবো না, আগে তোমাকে পৃথিবীর সুখ দেই, তারপর দেখা যাবে। তখন মা বলে, কি, আমার ছেলে বড় হয়ে গেছে, কিন্তু সব সুখ কি আর পারবি? সব সুখ সবার কপালে থাকে না। তখন আমি বলি, কি এমন সুখ যেটা তোমার ছেলে তোমাকে দিতে পারবে না মা? তখন মা আমার গালে হাত দিয়ে আমাকে বলে, পারবি না রে বাবু, পারবি না, আমাকে ওই সুখ দিতে পারবি না। আমি বলি, কোনো মা, আমি কেন পারবো না? নিজেকে ও তোমাকে সব সুখ দেব, তোমার সব চাহিদা পূরণ করব, এই প্রমিস করেছি। শুধু তোমাকে মুখ ফুটে বলতে হবে। মা তখন বলে, কি, ছেলেকে কি এটা বলা যায় বাবু? পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ জিনিস, লোকে জানলে থুথু করবে। আমি মার হাত ধরে বলি, মা, একটা কথা আমার মাথার দিব্যি দিয়ে বলো তো, তুমি কি সত্যি চাও না আমাকে উপযুক্ত মনে করো না? আমাদের দুজনের এই জীবন, এই একাকী জীবন, আমাদের মাঝে কেউ কোনো দিন আসেনি আর আসবেও না। আমার জন্য সব বিসর্জন দিয়েছিলে, আমার জন্যই সব ফিরে পাবে। তুমি নিজেই বললে তোমার ছেলে বড় হয়েছে আর আমরা বেস্ট ফ্রেন্ড, তাহলে কি মা আমি? মা কান্না করে উঠল আর বলল, কি, তোর থেকে উপযুক্ত আর কেউ না রে বাবু, শুধু আমার মাতৃত্ববোধ আমাকে আটকাছে। আমি তখন বলি, আমি কিছু কথা বলবো, তাহলে তোমার মাতৃত্ববোধ আরও জেগে উঠবে, কিন্তু সেটা আমাকে আপন করার দিকে। মা, তুমি কি জানো, আমি শরীর খারাপের সময় ইন্টারনেট থেকে গল্প পড়তাম আর নিজেকে ঠান্ডা করতাম। গল্প পড়ে হঠাৎ তোমার আর আমার কথা মনে পড়ে যায় আর খুব গরম হয়ে যায়। মনের চাহিদা তোমাকে পাবার চাহিদাতে পরিবর্তন হয়, কিন্তু কোনো পথ খোলা না থেকে খুব কষ্ট পাই। ডাক্তার দেখায়, সেটা তো তুমি জানোই মা। মা, তোমার ছেলে বেড়াজালে জড়িয়ে পড়েছে। আমি খুব কষ্ট পাচ্ছি মা, আমাকে বাঁচাও। তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখি, তাই সেদিন তুমি খুব লজ্জা পাচ্ছ দেখে আমি নিজেই অ্যাকসেপ্ট হই, সব দেখানোর জন্য। আমি তোমাকে সুখ দিতে চাই, তোমাকে সুখী করতে চাই, ছেলের কর্তব্য পালন করতে চাই। তুমিও আমার কষ্ট দূর করে মায়ের দায়িত্ব পূরণ কর। আমাকে নাও মা। মা তখন বলে, কি, তোর মনে এত কিছু ছিল বাবু, তোকে আমি নিরাশ করব না বাবু। আমাকে সুখ দে, তবে বন্ধুর মতো না, যা হবে মা ছেলে হয়েই, আমি মা হয়েই তোর কাছে সব চাই। আয় বাবু কাছে আয় আরও। আমি মাকে আই লাভ ইউ বলে নিয়ে মাকে উঠে বসতে বলি আর লাইট জ্বালিয়ে দিই। মা কিছু বলার আগেই মাকে পা ছুঁয়ে প্রণাম করি আর বলি, এটা আমাকে ছোট থেকে আগলে রাখার জন। এরপর যা হবে সব নতুন, সব আলোতে হবে, আর যদি কোনো ভুল ত্রুটি করি তো ক্ষমা করে দিও বলে কাজ শুরু করে দিই।